হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিজ্ঞান স্টাডির চ্যানেল। এই ভিডিওতে আমি আরআরবি এনটিপিসি আন্ডার গ্রেজুয়েট লেভেলের বাকি শিফটে যাদের এক্সাম রয়েছে তাদের জন্য এই ভিডিওটি। তাই যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই ক্লাসটি অ্যাটেন্ড করে যেও, ঠিক আছে। এখানে আমরা 70টি মতো কোশ্চেন আলোচনা করব, তো এক্সামে যাওয়ার আগে ক্লাসটিও অ্যাটেন্ড করো। তো প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাইট অ্যান্সার হিসেবে দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশ দক্ষিণ ভারতের 8ম থেকে 10ম শতাব্দীতে একটি শক্তিশালী রাজবংশ ছিল, ঠিক আছে। তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে দন্তি দুর্গ। পরের প্রশ্ন, কৃষ্ণ প্রথম যিনি রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন তিনি নিম্নের কোনটি নির্মাণ করেছিলেন? তিনি নির্মাণ করেছিলেন এলোরার শিব মন্দির। স্পেলিংটা ভুল হয়ে গেছে। এলোরার শিব মন্দির নির্মাণ করেছিলেন, ঠিক আছে। তো এলোরার গুহা সম্পর্কে আমরা জেনে নিই। এর অবস্থান হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার চারওলি গ্রামে অবস্থিত। নির্মাণকাল হয়েছিল 5ম থেকে 10ম শতাব্দীর মধ্যে। এইখানে মানে এলোরা গুহায় মোট 34টি গুহা রয়েছে। এই গুহার মধ্যে মোট 34টি গুহা রয়েছে, ঠিক আছে। এলোরা গুহায় এখানে 12টি হচ্ছে বৌদ্ধদের জন্য বৌদ্ধ গুহা রয়েছে এবং 17টি হিন্দু গুহা রয়েছে এবং 5টি হচ্ছে জৈন গুহা রয়েছে। মোট 34টি গুহা রয়েছে এই এলোরায়, ঠিক আছে। তার মধ্যে 12টি বৌদ্ধ ধর্মের জন্য, 17টি হিন্দু ধর্মের জন্য এবং 5টি হচ্ছে জৈন ধর্মের জন্য। সবচেয়ে বেশি বিখ্যাত ছিল কৈলাস মন্দির। এটি হচ্ছে এই কৈলাস মন্দিরে অবস্থিত এলোরার শিব মন্দির, ঠিক আছে। তো কৈলাস মন্দির হচ্ছে সবথেকে বিখ্যাত। এই গুহাটির নাম্বার হচ্ছে 16 নম্বর গুহাটি হচ্ছে কৈলাস মন্দির। এটি একমাত্র পাথর কেটে তৈরি বিশ্বের বৃহত্তম এক শিলার মন্দির। এক শিলার তৈরি একটা মন্দির, মানে এক শিলা দ্বারা গঠিত একটা মন্দির, সেটি হচ্ছে কৈলাস মন্দির। এটি হচ্ছে 8ম শতকে রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ প্রথম এটি নির্মাণ করেছিলেন, ঠিক আছে। তো জানালো এর সম্পর্কে। আর এলোরা গুহা কোথায় অবস্থিত? এলোরা গুহা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে। এলোরা গুহা, অজন্তা গুহা এগুলো হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। এলোরা গুহা, অজন্তা গুহা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মর্যাদা কত পেয়েছিল? 1983 সালে, ঠিক আছে। তো এই পয়েন্টগুলি নোট করে নেবা। পরের প্রশ্নে যাওয়া যাক। ভারতের তুলা অন্যান্য তুলার চেয়ে বেশি সাদা, এই ধারণা কার ছিল? রাইট অ্যান্সার হবে হেরোডোটাস কে ছিলেন? ইনি হচ্ছেন ইতিহাসের জনক, ঠিক আছে। গ্রিক ঐতিহাসিক যিনি ছিলেন ইতিহাসের জনক, ঠিক আছে। ইনি বলেছিলেন ভারতের তুলা অন্যান্য তুলার চেয়ে বেশি সাদা। প্রাচীন ভারতের তুলা কাপড়ের নাম ছিল কী ছিল? মুসলিন আর ক্যালিকো। মুসলিন ও ক্যালিকো নাম ছিল। যা বিশেষত মুসলিন ছিল হচ্ছে বাংলায়, আর ক্যালিকো হতো গুজরাটে তৈরি হতো, আর মুসলিন হচ্ছে বাংলায় তৈরি হতো, ঠিক আছে। তো সিন্ধু সভ্যতায় মহেঞ্জোদড়ো স্থানে কী হয়েছিল? তুলার কাপড়ের অবশিষ্টাংশ পাওয়া গেছে। তাহলে মহেঞ্জোদড়োতে কী পাওয়া গেছে? তুলার কাপড়ের অবশিষ্টাংশ পাওয়া গেছে, ঠিক আছে। পরের প্রশ্নে যাওয়া যাক। 4 নম্বর কোশ্চেন, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? শেষ মৌর্য সম্রাট হচ্ছেন বৃহদ্রথ ছিলেন, ঠিক আছে। আর ইনাকে হারিয়ে পুষ্যমিত্র শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এখানে বিভিন্ন রাজবংশগুলি আছে, পরপর সাজানো আছে। আমি এইটার পিডিএফ দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা এটাকে স্ক্রিনশটও করতে পারো বা ওখান থেকে পিডিএফ পেয়ে যাবে। আমরা পরের প্রশ্নে যাই। পল্লবী বিশ্ববিদ্যালয়ের উন্নতি কে করছিলেন? রাইট অ্যান্সার যাবে অপশন এ, ভট্টারক। কোন পিটক নৈতিক আচরণবিধি সম্পর্কে বলে? রাইট অ্যান্সার হবে অপশন বি, বিনয় পিটক নৈতিক আচরণবিধি সম্পর্কে বলে। 3টি পিটক নিয়ে ত্রিপিটক গঠিত, আর ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ। 3টি পিটক কী কী? সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, ঠিক আছে। তাহলে এদের সম্পর্কে জেনে নিই। সূত্র পিটক থেকে আমরা বৌদ্ধের ধর্মোপদেশ এবং নীতিকথা সম্পর্কে জানতে পারি, মানে বৌদ্ধ ধর্মের সম্পর্কে আমরা জানতে পারছি এখান থেকে। বিনয় পিটক থেকে সন্ন্যাসীদের জন্য শৃঙ্খলা ও আচরণবিধি সম্পর্কে জানতে পারছি। অভিধর্ম পিটক থেকে ধর্মের দার্শনিক ও মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ সম্পর্কে জানতে পারছি। 7 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের শিক্ষার বিষয়ে কোন গ্রন্থ বলে? শিক্ষার বিষয়ে আমরা কোন বিষয় থেকে জানতে পারছি? যেখানে আমরা বৌদ্ধ ধর্মের ধর্মোপদেশ এবং নিয়ম এবং কী বলে নীতিকথা সম্পর্কে জানতে পারছি। এই যে আমরা প্রথম সূত্র পিটক থেকে জানলাম বৌদ্ধ ধর্মোপদেশ এবং নীতিকথা, এখানে শিক্ষা পাচ্ছি আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে, হ্যাঁ। তো এখানে রাইট অ্যান্সার হবে সূত্র পিটক।
পরের প্রশ্ন, উত্তর ভারতের রাষ্ট্রকূটদের সাথে কোন দুটি বংশ শাসন করেছিলেন? রাইট অ্যান্সার হিসেবে অপশন ডি, প্রতিহার ও পাল বংশ রাষ্ট্রকূটের সাথে শাসন করেছিল এই সময়। ঠিক আছে, উত্তর ভারতের প্রতিহার ও পাল বংশের রাষ্ট্রকূটদের প্রতিপক্ষ ছিলেন। তাহলে উত্তর ভারতের প্রতিহার ও পাল বংশরা রাষ্ট্রকূটদের কী ছিলেন? প্রতিপক্ষ ছিলেন। এই তিনটি রাষ্ট্রবংশকে বলা হয়েছে, রাজবংশকে বলা হয়েছে ত্রিমুখী সংঘর্ষ। কী বলা হতো এদের? ত্রিমুখী সংঘর্ষ বলে ডাকা হতো বা জানা হয়। পরের প্রশ্ন, কোন রাজ্যের রাজার দেবপুত্র উপাধি ছিল? দেবপুত্র উপাধি কোন রাজ্যের রাজার ছিল? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, কুষাণ রাজ্যের রাজার। কুষাণ রাজ্যের রাজা বলতে কনিষ্কের যদি নির্দিষ্ট রাজাকে বলা হয়, নির্দিষ্ট রাজার কথা যদি বলা হয় তাহলে হয়ে যাবে কনিষ্ক দেবপুত্র উপাধি গ্রহণ করেছেন। আর কোন রাজ্যের রাজা ছিলেন? ইনি কুষাণ বংশের রাজা ছিলেন। ঠিক আছে, আর কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। পরের প্রশ্ন, মহাসঙ্গিক নিকায়, ইংরেজি থেকে বলে ফেডারেটিভ, প্রতিষ্ঠান কোথায় গঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হবে অপশন এ, বৈশালীতে মহাসঙ্গিক নিকায় প্রতিষ্ঠানটি গঠিত হয়েছিল বৈশালীতে। বৈশালী ছিল প্রাচীন বজ্জী ও মহাজন পদের রাজধানী ছিল। বজ্জীর রাজধানী ছিল মহাজন পদ ছিল, তার রাজধানী কী ছিল? বৈশালী, যেখানে একাধিক গণরাজ্য মিলিত হয়ে এই মহাসংঘ গঠিত হয়েছিল, মানে এর দ্বারা গঠিত হয়েছিল, মহাসংঘ গঠিত হয়েছিল একাধিক গণরাজ্য মিলিত হয়ে। চতুর্থ বৌদ্ধ সংঘ কার সময় অনুষ্ঠিত হয়েছিল? তার চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন কার সময় অনুষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হবে অপশন এ, কনিষ্কের আমলে। ঠিক আছে, কনিষ্কের আমলে আয়োজন করা হয়েছিল। তো এখানে চারটি বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা, মানে বৌদ্ধ সঙ্গীত সম্পর্কে দেওয়া হয়েছে এখানে চার্টের মধ্যে। তাহলে প্রথম বৌদ্ধ সঙ্গীত 483 খ্রিস্টাব্দে, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত তার 100 বছর পর 383 খ্রিস্টপূর্বাব্দে, তারপর তৃতীয় বৌদ্ধ সঙ্গীত 250 খ্রিস্টাব্দে এবং চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হচ্ছে 78 খ্রিস্টাব্দে। হ্যাঁ, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আয়োজন করা হয়েছে। প্রথম বৌদ্ধ সঙ্গীত হচ্ছে রাজগিরিতে হয়েছিল। এর সময় কার শাসনকাল ছিল? এটি অজাসূত্রের শাসনকাল ছিল। দ্বিতীয় হয়েছিল তার 100 বছর পর 383 খ্রিস্টাব্দে, এটি হয়েছিল বৈশালীতে আয়োজন করা হয়েছিল। এই সময় শাসক ছিলেন কালাশোক। ঠিক আছে, তৃতীয় বৌদ্ধ সঙ্গীত 250 খ্রিস্টপূর্বাব্দে, এটি পাটলিপুত্রে আয়োজন করা হয়। এই সময় শাসক ছিলেন হচ্ছেন অশোক। ঠিক আছে, আর চতুর্থ বৌদ্ধ সঙ্গীত যেটা বললাম আমি কুণ্ডল বনে হয়েছিল, আর এটি কার আমলে হয়েছিল? কনিষ্কের আমলে হয়েছিল। ঠিক আছে, এখানে সভাপতি কারা ছিলেন? এই সভাপতির নাম দেওয়া আছে, তো এটা স্ক্রিনশট করে নিও। আচ্ছা, এছাড়াও আমি পিডিএফ দিয়ে দেবো, তো সেখান থেকে পড়ে নিতে পারবে। পরের প্রশ্ন, ভারত সম্পর্কে সর্বপ্রথম কোন গ্রিক পণ্ডিত লিখেছিলেন? ভারতের সম্পর্কে সর্বপ্রথম কোন গ্রিক পণ্ডিত লিখেছিলেন? রাইট অ্যান্সার হবে অপশন এ, হেরোডোটাস লিখেছিলেন। হেরোডোটাস কে ছিলেন? ইনি ছিলেন গ্রিক ঐতিহাসিক ছিলেন। ইনি হচ্ছেন ইতিহাসের জনক নামে পরিচিত। ইতিহাসের জনক নামে কে পরিচিত? হেরোডোটাস ভারতের সম্পর্কে প্রথম লিখেছিলেন গ্রিক পণ্ডিত। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের ফ্ল্যাগ ডে কবে পালিত হয়? রাইট অ্যান্সার হবে অপশন বি, 7ই ডিসেম্বর। ঠিক আছে, তো ফ্ল্যাগ ডে বা পতাকা দিবস কবে পালিত হয়? 7ই ডিসেম্বর। ঠিক আছে, পরের প্রশ্ন, জাতীয় বন্যপ্রাণী বোর্ডের চেয়ারম্যান কে? রাইট অ্যান্সার হবে অপশন এ, প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, পারাম্বিকুলাম অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? পারাম্বিকুলাম অভয়ারণ্য অবস্থিত হচ্ছে কেরালায়। একটু বাইরে একটু আওয়াজ হচ্ছে, সেটা একটু ইগনোর করার চেষ্টা করো। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান কোনটি? রাইট অ্যান্সার হবে অপশন বি, সামুদ্রিক জাতীয় উদ্যান কচ্ছে অবস্থিত। ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান কচ্ছ। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ফাস্টফুড প্রতিরোধে কোন দেশে আন্দোলন হয়েছিল? ফাস্টফুড প্রতিরোধে প্রথম, এটা এখানে অ্যান্সার হবে প্রথম অ্যান্সার বলছে, প্রশ্নটা হবে প্রথম কোন দেশে আন্দোলন শুরু করেছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইতালিতে প্রথম আন্দোলন শুরু হয়েছিল। ঠিক আছে, ফাস্টফুডের বিরুদ্ধে স্লো ফুড আন্দোলন শুরু করেছিল ইতালিতে। ফাস্টফুডের বিরুদ্ধে প্রথম স্লো ফুড আন্দোলন শুরু হয়েছিল
এই আন্দোলনটি শুরু করেছেন কার্লো প্যাট্রিনে। কার্লো কি আন্দোলনটা শুরু করেছেন? ইতালির কার্লো প্যাট্রিনে। কার্লো প্যাট্রিনি, ঠিক আছে। কত সালে আন্দোলন শুরু হয়েছিল? 1986 সালে। পরের প্রশ্ন, ওজন দিবস পালনের ঘোষণা কোন প্রোটোকলে হয়েছিল? এটি হয়েছিল মন্ট্রিয়াল প্রোটোকলে ওজন দিবস পালনের ঘোষণা করা হয়েছিল। মন্ট্রিয়াল প্রোটোকল হচ্ছে একটি চুক্তি যেখানে ওজন স্তর রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমাদের ওজন স্তর যে ক্ষয় হয়েছে তার রক্ষার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ওজন ডে কবে পালিত হয়? 16 সেপ্টেম্বর ওজন ডে পালিত করা হয়, ঠিক আছে। আর মন্ট্রিয়াল প্রোটোকল 1927 সালে গৃহীত হয়। এই সালে গৃহীত হয়েছিল কি? মন্ট্রিয়াল প্রোটোকল, ঠিক আছে, 16 সেপ্টেম্বর 1927 সালে। এই কারণে 16 সেপ্টেম্বর কী হচ্ছে? ওজন দিবস পালন করা হয়। বিলি অর্জন সিং কোন জাতীয় উদ্যানের সঙ্গে সম্পর্কিত ছিল? বিলি অর্জন সিং কোন জাতীয় উদ্যানের সঙ্গে সম্পর্কিত ছিল? রাইট অ্যান্সার হবে দুধওয়া জাতীয় উদ্যান। দুধওয়া ন্যাশনাল পার্কের সঙ্গে সম্পর্কিত ছিলেন। দুধওয়া জাতীয় উদ্যানে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিলি অর্জন সিং, ঠিক আছে। ইনি বাঘ ও বিড়াল সংরক্ষণের জন্য বিখ্যাত ছিলেন, ঠিক আছে। 20 নম্বর কোশ্চেন, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এর প্রধান বেঞ্চ কোথায়? এটি কোথায় বসে থাকে? রাইট অ্যান্সার অপশন ডি, এলাহাবাদে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের প্রধান বেঞ্চ বসে থাকে। এটি পরিবেশ সংক্রান্ত মামলায় দ্রুত নিষ্পত্তির জন্য ভারত সরকার এটি গঠন করে থাকেন। বর্তমান এর চেয়ারম্যান হচ্ছেন বা চেয়ারপারসন হচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব। বর্তমান চেয়ারপারসন কে এখন? প্রকাশ শ্রীবাস্তব আছেন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের। আর এর প্রধান বেঞ্চ কোথায় বসে থাকে? এলাহাবাদে, ঠিক আছে। পরের প্রশ্ন, জৈব চাষের কী সুবিধা? জৈব অপশানে আছে এটি সাশ্রয়ী, এটি কম সময় নেয়, এতে কম শ্রমিক লাগে। অপশান ডি উপরে সবকটি। তাহলে সবকটি প্রযোজ্য হচ্ছে। রাইট অ্যান্সার হবে অপশান ডি। পরের প্রশ্ন, মোবাইল থেকে উৎপন্ন ই কাচরায় অধিক কোন উপাদান থাকে? মোবাইল থেকে উৎপন্ন যে ই কাচরায় যখন ফেলে দেওয়া হয় তখন ই কাচরার মধ্যে পড়ে যাচ্ছে, সেটি ই কাচরায় অধিক কোন উপাদান থাকে? এখানে থাকে হচ্ছে সীসা, ঠিক আছে। সীসা বেশি উৎপন্ন হয়। আর সীসা কি? পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা ছড়াতে সহায়ক পুস্তক সাইলেন্ট স্প্রিংয়ের লেখককে বা লেখিকাকে? রাইট অ্যান্সার হবে অপশান সি, অপশান সি না, অপশান বি, রাচেল কার্সন হচ্ছে সাইলেন্ট স্প্রিংয়ের লেখিকা। একটু বাইরে আওয়াজ হচ্ছে তো সেটাকে ইগনোর করার চেষ্টা করো, ঠিক আছে। সাইলেন্ট স্প্রিং লেখক হচ্ছে রাচেল কার্সন। সাইলেন্ট স্প্রিং পুস্তকটি 1962 সালে লেখা হয়েছিল, ঠিক আছে। এটি পরিবেশ আন্দোলনে একটা বিশেষ ভূমিকা রেখেছিল ওই সময়। আর এই পুস্তক থেকে রাসায়নিক কীটনাশকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য জানানো হয়, ঠিক আছে। তাহলে সাইলেন্ট স্প্রিং পরিবেশ সংরক্ষণে সচেতনতার এক বিশেষ ভূমিকা রেখেছিল। আর এই পুস্তকের লেখককে? রাচেল কার্সন। এখানে ছবিটা দেখতে পারো, রাচেল কার্সন হচ্ছে সাইলেন্ট স্প্রিংয়ের লেখিকা। কার্বন লেভি কি? কার্বন লেভি হচ্ছে কার্বন জ্বালানিতে লাগানো কর। কার্বন জ্বালানি যে বেশি ব্যবহার করা হচ্ছে তার জন্য একটি ট্যাক্স লাগাচ্ছে সরকার, যাতে কার্বনের ব্যবহারটা কমানো যায়, ঠিক আছে। কার্বন লেভি হলো একটা ট্যাক্স যা কার্বন নির্গমন কমানোর জন্য এটার ট্যাক্সটা যুক্ত করা হচ্ছে। এটি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের একটা কৌশল। পরের প্রশ্ন, ভারতের কত শতাংশ এলাকা সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষিত? কত শতাংশ এলাকা সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষিত? 4%। রাইট অ্যান্সার হবে অপশান এ। এখানে প্রাণী উদ্ভিদের সংরক্ষণ জন্য কাজ করা হবে, ঠিক আছে। 4% এলাকা সংরক্ষণ করতে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, জেট্রোফা ছাড়াও ভারতের অধিকাংশ প্রকল্পে কোন গাছের বীজের তেল ব্যবহার করা হয়? এই গাছের বীজ থেকে কীভাবে তেল উৎপন্ন হবে? বায়োডিজেল বা জৈব ডিজেল উৎপাদিত হয়। তাহলে একটা গাছ হচ্ছে জেট্রোফা, আর একটা গাছ হয়ে যাবে পঙ্গোমিয়া ও পিন্নাটা। এর থেকে জৈব ডিজেল উৎপাদিত হয়। এখানে দেখে নাও, ভারতে জৈব ডিজেল বা বায়োডিজেল উৎপাদনের জন্য প্রধান হচ্ছে জেট্রোফা ও পঙ্গোমিয়া পিন্নাটা। এই দুই প্রকার গাছের বীজ থেকে প্রাপ্ত তেল ব্যবহার করা হয়, ঠিক আছে। এর থেকে বায়োডিজেল উৎপাদিত হয়। কী নাম? জেট্রোফা আর একটা হচ্ছে পঙ্গোমিয়া পিন্নাটা।
90 স্ট্রিজ নামক জলমগ্ন আগ্নেয় পর্বতশৈলী কোন মহাসাগরে অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশন বি, আটলান্টিক মহাসাগরে অবস্থিত। আটলান্টিক মহাসাগর না, ভারত মহাসাগরে অবস্থিত। ভারত মহাসাগরে অবস্থিত হচ্ছে 90 স্ট্রিজ। দেখতে পাচ্ছ এখানে ভারত এর নিচে গিয়েছে, ভারত মহাসাগর অবস্থান করছে। এই যে এখানে দেখতে পাচ্ছ যে এটা একটা লাইনের মতো দেখতে পাচ্ছ, এর জলমগ্ন মানে জলের ভিতরে এই আগ্নেয় পর্বতের অবস্থান হচ্ছে। এটাকে কী বলছে? 90 স্ট্রিজ, 90 স্ট্রিজ বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে জলের ভারত মহাসাগরের ভিতরে একটি আগ্নেয় পর্বত রয়েছে যার নাম হচ্ছে 90 স্ট্রিজ। ঠিক আছে, পরের প্রশ্ন, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশ কিসের জন্য বিখ্যাত? হেলমান্দ প্রদেশ কিসের জন্য বিখ্যাত? রাইট অ্যান্সার হবে অপশন বি, আফিম চাষের জন্য বিখ্যাত। ঠিক আছে, আফিম হচ্ছে কি হচ্ছে মাদক দ্রব্য উৎপন্ন, মানে মদ জাতীয় দ্রব্য উৎপাদনের একটা কাঁচামাল বলতে পারো। এটা কোথায়, এটি কোন জায়গায় বিখ্যাত হচ্ছে? আফগানিস্তানের হেলমান্দে আফিম চাষের জন্য বিখ্যাত। গুয়ানো এক প্রকারের প্রাকৃতিক সারের প্রধান উৎস, এটি কোন অঞ্চলে? রাইট অ্যান্সার হবে অপশন ডি, পেরুর উপকূল অঞ্চলে। গুয়ানো হচ্ছে কি এক প্রকারের প্রাকৃতিক সার। এটি কীভাবে গুয়ানো উৎপাদিত হয়? গুয়ানো হলো সমুদ্র পাখি ও বাদুড়ের মলমূত্র থেকে তৈরি এক ধরনের প্রাকৃতিক সার। এটি পেরু, চিলি, বলিভিয়ার শুষ্ক উপকূলীয় দ্বীপে প্রচুর সামুদ্রিক পাখি বাস করে এবং তাদের মলমূত্র শুকিয়ে এই সার তৈরি করা হয়। তাহলে গুয়ানো এক প্রকার হচ্ছে সার, এটি পেরুর উপকূলীয় অঞ্চলে বিশেষত পাওয়া যায়। ঠিক আছে, ল্যাটেরাইট মাটির উৎপত্তি কীভাবে হয়? এটি লিচিং পদ্ধতি দ্বারা হচ্ছে ল্যাটেরাইট মাটির উৎপত্তি হয়। আফ্রিকার পেম্বা ও জাঞ্জিবার দ্বীপ কী চাষ ও রপ্তানির জন্য বিখ্যাত? আফ্রিকার পেম্বা ও জাঞ্জিবার দ্বীপ কী চাষ ও রপ্তানির জন্য বিখ্যাত? এটি হচ্ছে রাইট অ্যান্সার হবে অপশন এ, লবঙ্গ চাষের জন্য বিখ্যাত আফ্রিকার পেম্বা ও জাঞ্জিবার দ্বীপ। সমরকন্দ কোন দেশে অবস্থিত? সমরকন্দ হচ্ছে উজবেকিস্তানে অবস্থিত। ঠিক আছে, রিক্টার স্কেলের সর্বোচ্চ সীমা কত? রিক্টার স্কেলে কোনো সর্বোচ্চ সীমা হয় না। যদি এখানে রাইট অ্যান্সারে কোনো নির্দিষ্ট সীমা নেই এর। ঠিক আছে, তো রাইট অ্যান্সার অপশন ডি। এখানে বলতে পারো যদি ভূমিকম্পের তীব্রতা হিসেবে বলতো, ভূমিকম্পের তীব্রতা হিসেবে বলতো তাহলে এর মান সর্বোচ্চ মান 9 হতো। ঠিক আছে, তাহলে এখানে এরকম অপশানে দেওয়া আছে যে কোনো নির্দিষ্ট সীমা নেই, তাহলে আমরা এখানে অপশান ডি ক্লিক করবো। যদি বলতো ভূমিকম্পের তীব্রতার অধিক মান বলতো তাহলে আমরা 9 অপশান দিতাম। এই ক্ষেত্রে এখানে অ্যান্সার হয়ে যাবে কোনো নির্দিষ্ট সীমা নেই, কোনো সীমা নেই। নদীর উদ্ভূত স্থানাকৃত গঠনের মুখ্য ভূমিকা পালন করে। নদী থেকে যে উদ্ভূত স্থানাকৃত ফ্যালোবিয়াল ল্যান্ডফর্মের মুখ্য ভূমিকা পালন করে কে করে থাকে? এটি হচ্ছে জল করে থাকে। দক্ষিণ আটলান্টিক সংক্রান্ত ফকল্যান্ড দ্বীপ নিয়ে দ্বন্দ্ব কার মধ্যে? ফকল্যান্ড দ্বীপ নিয়ে দ্বন্দ্ব কাদের মধ্যে? এটি হচ্ছে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে মানে যুদ্ধ বা বিবাদ লেগে আছে এদের মধ্যে। ঠিক আছে, ফকল্যান্ড দ্বীপ নিয়ে কাদের মধ্যে বিবাদ? ব্রিটেন ও আর্জেন্টিনা। বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ কোনটি? রাইট অ্যান্সার হবে অপশন ডি, কাজাকিস্তান। গোল ক্রান্তি কিসের সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হবে ডিম উৎপাদনের সাথে। নিচের কোনটি ভারতীয় বর্ষাকে প্রভাবিত করে? ভারতীয় বর্ষাকে কি প্রভাবিত করে? প্রভাবিত করে না। কোনটি ভারতীয় বর্ষাকে প্রভাবিত করে না? এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, গোল্ফ স্ট্রিম ভারতীয় বর্ষাকে প্রভাবিত করে না। তারপরে এল নিনো, জেট স্ট্রিম, তিব্বতী মালভূমি এগুলো ভারতীয় বর্ষাকে প্রভাবিত করে থাকে, কিন্তু গোল্ফ স্ট্রিম করে না। আমেরিকান ফ্রি হিন্দুস্তান পত্রিকা কে শুরু করেছিলেন? আমেরিকায় ফ্রি হিন্দুস্তান পত্রিকা কে শুরু করেছেন? রাইট অ্যান্সার হবে অপশন এ, রামনাথ পুরী। 40 নম্বর কোশ্চেন, সংবিধানের কোন ভাগে সংশোধন পদ্ধতি উল্লেখিত আছে? রাইট অ্যান্সার হবে অপশন সি, 20 ভাগে। ভাগ নম্বর 20-তে সংবিধানের সংশোধন পদ্ধতি উল্লেখিত আছে। সম্রাট হর্ষ নিজের রাজধানী থানেশ্বর থেকে কোথায় স্থানান্তর করছিলেন? রাইট অ্যান্সার হবে অপশন সি, কনৌজে স্থানান্তর করছিলেন। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের বিধান কোন অনুচ্ছেদে রয়েছে? রাইট অ্যান্সার হবে অপশন বি, অনুচ্ছেদ 108 নম্বরে রয়েছে। যখন যৌথ অধিবেশন করা হয় তখন দুই সভার সদস্যরা
একসাথে বসে থাকে। পরের প্রশ্ন, তালা জলবিদ্যুৎ প্রকল্প ভারতের সাথে কোন দেশের যৌথ প্রকল্প? তালা জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে ভারতের সাথে ভুটানের যৌথ একটি প্রকল্প। যখন রাজা ওডিয়ার মহীশূর রাজ্য প্রতিষ্ঠা করেন তখন বিজয়নগর সাম্রাজ্যের শাসক কে ছিলেন? রাইট অ্যান্সার হবে অপশন এ, সদাশিব ছিলেন। পরের প্রশ্ন, মর্ত্যবিলাস প্রহসন নাটকটি রচিতাকে? রাইট অ্যান্সার হবে অপশন এ, মহেন্দ্র বর্মন প্রথম। গৌতম বুদ্ধ কোথায় ভিক্ষুণী সংঘ স্থাপন করেছিলেন? রাইট অ্যান্সার হবে অপশন সি, বৈশালীতে স্থাপন করেছিলেন। কোন ঐতিহাসিক পানিপথের তৃতীয় যুদ্ধ প্রত্যক্ষদর্শী ছিলেন? কোন ঐতিহাসিক পানিপথের তৃতীয় যুদ্ধের প্রত্যক্ষদর্শী ছিলেন, মানে দেখেছিলেন? তো কোন ঐতিহাসিক হবে? রাইট অ্যান্সার হবে অপশন বি, কাশীরাজ পণ্ডিত। কাশীরাজ পণ্ডিত। পানিপথের তৃতীয় কত সালে হয়েছিল? 1761 সালে। ঠিক আছে। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের জিরো বেস্ট বাজেটিং ব্যবস্থা চালু হয়? কবে চালু হয়েছিল জিরো বেস্ট বাজেটিং ব্যবস্থা? রাইট অ্যান্সার হবে অপশন ডি, 1977 সালে। আকবরের সর্বশেষ বিজয়ী অভিযান কোনটি ছিল? অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, আসিরগড়। 14 বছরের নিচে শিশুদের আতশবাজি কারখানায় কাজ করানো কোন মৌলিক অধিকার লঙ্ঘিত হয়? মানে 14 বছর নিচে আতশবাজি কারখানায় শিশুদের কাজ করানো যাবে না। এতে কোন মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে? এতে হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার লঙ্ঘিত হচ্ছে। ঠিক আছে। আর কোন আর্টিকেল রয়েছে শিশু শ্রম সম্পর্কে? এটি রয়েছে 23 ও 24 আর্টিকেলে রয়েছে শিশু শ্রম সম্পর্কে। ঠিক আছে। পরের প্রশ্নে, কে মুখলিসপুর থেকে লোহাগড় দুর্গ তৈরি করেছিলেন? রাইট অ্যান্সার হবে অপশন সি, বীর বান্দা বৈরাগী। মুখলিসপুর থেকে লোহাগড় একটি দুর্গ নির্মাণ করেছিলেন, তার নাম হচ্ছে বীর বান্দা বৈরাগী। নাগাল্যান্ড সম্পর্কিত বিশেষ সাংবিধানিক ব্যবস্থা কোন অনুচ্ছেদে রয়েছে? রাইট অ্যান্সার হবে অপশন বি, অনুচ্ছেদ 371-এর এতে রয়েছে। আর্টিকেল 371-এর এতে রয়েছে। নাগাল্যান্ড রাজ্যের গঠন কবে হয়েছিল? 1963 সালে। 1963 সালে 1 ডিসেম্বর। ঠিক আছে। আর এটি কততম রাজ্য হিসেবে গঠিত হয়? এটি 16তম রাজ্য হিসেবে গঠিত হচ্ছে। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন? অপশন রয়েছে সংসদের সদস্য, অপশন বিতে রয়েছে রাজ্যসভার সদস্য, অপশন সিতে রয়েছে সংসদের নির্বাচিত সদস্য, অপশন ডিতে রয়েছে সংসদ ও রাজ্য বিধানসভার সদস্যের দ্বারা। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, সংসদের সদস্য। এখানে অপশন সিতে দেখতে পাচ্ছি একই মতো আরেকটি উত্তর অপশন দেওয়া আছে, সংসদের নির্বাচিত সদস্য। সংসদের নির্বাচিত সদস্য কেন হবে না? কারণ হচ্ছে উপরাষ্ট্র নির্বাচনের জন্য সংসদের নির্বাচিত ও মনোনীত একটা নির্বাচিত সদস্য, আর ও একটা থাকছে কি মনোনীত সদস্য, যেগুলো সদস্য হচ্ছে সবাই কি করতে পারবে? নির্বাচনে যোগ দিতে পারবে। ঠিক আছে। তো এখানে শুধু নির্বাচন হবে না, দুইটা মিলেই হবে, নির্বাচন ও মনোনয়ন। তাহলে এখানে অপশন এতে রয়েছে সংসদ সদস্য। সংসদ সদস্য মানে দুই নির্বাচন ও মনোনয়ন দুইটি সদস্যই পড়তেছে। ঠিক আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। আর বর্তমান উপরাষ্ট্রপতি কে ছিলেন আমাদের, যিনি পদত্যাগ করেছেন? তার নাম হচ্ছে জগদীপ ধনকর। ইনি কততম উপরাষ্ট্রপতি ছিলেন আমাদের? 14তম উপরাষ্ট্রপতি ছিলেন। ইনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। ঠিক আছে। আচ্ছা, আর উপরাষ্ট্রপতি সম্পর্কে কোন আর্টিকেলে লেখা রয়েছে? কোন আর্টিকেলে? 63 থেকে 71-এর মধ্যে উপরাষ্ট্রপতি সম্পর্কে লেখা রয়েছে। ঠিক আছে। পরের প্রশ্নে যাওয়া যাক। দুই দেশের মধ্যে পণ্যের বিনিময় কী নামে পরিচিত? রাইট অ্যান্সার হবে অপশন বি, দ্বিপাক্ষিক বাণিজ্য হিসেবে পরিচিত। দুই দেশের মধ্যে পণ্যের যে বিনিময়, মানে টাকার পরিবর্তে মালপত্র দেওয়ার মাধ্যমে আদান প্রদান করা হয়, ব্যবসা বাণিজ্য চলে। হ্যাঁ, এটাকে কি বলে? এটাকে বলে দ্বিপাক্ষিক বাণিজ্য। রাজা রামমোহন রায় ও ডেভিড হিয়ার কোন প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন? এরা যুক্ত ছিলেন হিন্দু কলেজের সাথে। আর হিন্দু কলেজ কবে গঠিত হয়েছিল? 1817 সালে। ঠিক আছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কাকে কিছু চিন্তাবিদ
প্রচ্ছন্ন বৌদ্ধ বলে বর্ণনা করেছেন? প্রচ্ছন্ন বৌদ্ধ বলে কাকে বর্ণনা করা হয়েছে? রাইট অ্যান্সার হবে কুমারিল ভট্টকে প্রচ্ছন্ন বৌদ্ধ বলে বর্ণনা করা হয়েছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কবে হয়েছিল? এটি হয়েছিল 1907 সালে। এটি কংগ্রেসের কোন অধিবেশনে হয়েছিল? এটি সুরাট অধিবেশনে কংগ্রেস দুভাগে ভাগ হচ্ছে 1960 সালে। সুরাট অধিবেশন। ঠিক আছে। রাষ্ট্রপতি কোন বিল বা বাজেট পুনর্বিবেচনার জন্য ফেরাতে পারেন না? রাইট অ্যান্সার হবে অপশন সি, অর্থ সংক্রান্ত বিল, মানে মানি বিল, মানে পুনর্বিবেচনার জন্য ফেরাতে পারে না। শিল্প বিপ্লব প্রথম কোথায় শুরু হয়েছিল? ইংল্যান্ডে শুরু হয়েছিল। রাইট অ্যান্সার হবে অপশন সি। নিম্নের কোন নদীসমূহ হিমালয় কেটে বয়ে আসে? তাহলে হিমালয় কেটে কোন নদীসমূহ বয়ে আসে? সেগুলো হচ্ছে ব্রহ্মপুত্র, সিন্ধু ও গঙ্গা। অপশন সি রাইট অ্যান্সার। ভারতে খনিজ তেলের ভাণ্ডার প্রধানত কোন ধরনের শিলাতে পাওয়া যায়? কোন শিলাতে পাওয়া যাচ্ছে? খনিজ তেলের ভাণ্ডার পাচ্ছি আমরা পাললিক শিলা হয়ে যাবে, পাললিক শিলা। পুরনো পলিমাটির নাম কি? পুরনো পলিমাটিকে বলা হয় ভাঙ্গার, আর নবীন পলিমাটিকে যদি বলতো তাহলে হতো খাদার। ঠিক আছে। আর এইগুলো হচ্ছে কালো মাটিকে বলা হয়। ঠিক আছে। এখানে রাইট অ্যান্সার হচ্ছে ভাঙ্গার। পুরনো পলিমাটির নাম হচ্ছে ভাঙ্গার। গঙ্গা ও ব্রহ্মপুত্রে মিলিত সূত্রধারা কোন নামে পরিচিত? রাইট অ্যান্সার হবে অপশন সি, মেঘনা নামে পরিচিত। ঠিক আছে। কোন রাজ্যে সর্বাধিক চিনি কারখানা রয়েছে? বর্তমানে রয়েছে উত্তরপ্রদেশে। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কবে যোগ হয়েছিল? এটি যোগ হয়েছিল 1976 সালে। এটি কত নম্বর সংবিধান সংশোধন ছিল? এটি ছিল 42তম সংবিধান সংশোধন। ঠিক আছে। আর কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে? 11টি মোট মৌলিক কর্তব্য রয়েছে। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতীয় অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? এটি বেসিক্যালি 5 বছর অন্তর গঠিত হয়ে থাকে। ঠিক আছে। কোন পর্তুগিজ গভর্নর ব্লু ওয়াটারের নীতি প্রবর্তন করেছিলেন? ব্লু ওয়াটারের নীতি প্রবর্তন কে করেছিলেন? রাইট অ্যান্সার কী হবে? কোন পর্তুগিজ গভর্নর হবে? রাইট অ্যান্সার হবে ফ্রান্সিসকো দি আলমেডা। ইনি কী করছিলেন? ইনি করেছেন পর্তুগিজরা যে সমুদ্রে বাণিজ্য করতো, এই নৌশক্তি দ্বারা মানে সমুদ্রের নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্য কিছু পলিসি তৈরি করেছিলেন। এটাকে বলা হচ্ছে ব্লু ওয়াটার নীতি নামে পরিচিত। এটি কী করেছিলেন? ফ্রান্সিসকো দি আলমেডা, পর্তুগিজ গভর্নর। মহারাষ্ট্রে ভক্তি আন্দোলন কার শিক্ষায় ছড়িয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সন্ত জ্ঞানেশ্বর মহারাষ্ট্রে ভক্তি আন্দোলনের শিক্ষা ছড়িয়েছিলেন। বিজয়নগর সাম্রাজ্য স্থাপন থেকে পতন পর্যন্ত কাদের সঙ্গে সংগ্রাম চালিয়েছিল? লাস্ট পর্যন্ত চালিয়েছিলেন বাহামনি রাজ্যের সঙ্গে সংগ্রাম চালিয়েছিলেন। ঠিক আছে। লাস্ট প্রশ্ন, রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন বা ইমপিচমেন্ট যাকে বলছে ইমপিচমেন্ট পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রাষ্ট্রপতির পদ থেকে খারিজ করার, মানে রাষ্ট্রপতির পদ থেকে অবসান করার এই পদ্ধতিটা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? এটি গ্রহণ করা হয়েছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে। তো এখান থেকে ক্লাস সমাপ্ত করলাম। ঠিক আছে। তো অবশ্যই ক্লাসটি লাইক করে দিও। থ্যাংক ইউ।